সমকামিতা আছে এবং যারা বাংলাদেশে এই সমকামিতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বাংলাদেশে সমকামিতা লালন পালন তোষণ। মস্তিষ্কে যদি সমকামিতা ঢুকে থাকে তাহলে সেটি মাদ্রাসা ব্যবস্থা দিয়ে ঢোকানো হচ্ছে, বলতে দ্বিধা নেই। রাষ্ট্র কি সেই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না, কারণ রাষ্ট্রের মধ্যেও সংখ্যাগরিষ্ঠের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটি ভাবের চাইতে মূর্তি অনেক বড় হয়ে গেছে। কারা দাবিটি তুলেছে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক। তিনি কে? তাকে তো কয়েকদিন আগেও হেফাজতের সমাবেশে দেখা গেছে। জঙ্গিদের দাবি অনুযায়ী সৃজনশীল লেখাগুলোকে বাদ দেওয়া হয়েছে, তারপরে এসে 2024 সালে এসে এই অধ্যায়টি যুক্ত করা হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে রাষ্ট্র দেরিতে হলেও বুঝতে সক্ষম হয়েছে যে এই নিপীড়িত বঞ্চিত জনগোষ্ঠীর জন্য সংবেদনশীলতা অপরিহার্য। কিন্তু আমরা কি দেখলাম? এই মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে রাষ্ট্র তার অবস্থান পাল্টানোর পথ খুঁজে বের করছেন। আমরা দেখলাম যে সেটি নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পর্যালোচনা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই পর্যালোচনা কমিটির সম্মুখে তাদের দাবিটি কি ছিল? সেটি হচ্ছে সমকামিতাকে উৎসাহিত করা হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে পৃথিবীর সব দেশে সমকামিতা আছে এবং যারা বাংলাদেশে এই সমকামিতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বাংলাদেশে সমকামিতা লালন পালন তোষণ সবকিছু তারাই করেন। কই? একটি হিজড়ার জীবন কাহিনী তুলে ধরে তার পরিবারের যে বঞ্চনা, সমাজে যে বঞ্চনা, রাষ্ট্রে যে অধিকারহীনতা, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং ছোটবেলা থেকে কোমলমতি শিশু মনে সংবেদনশীলতার জায়গা তৈরি করার জন্য যে গল্পটি দেওয়া হয়েছে, শরীফার গল্প, সেটিকে সমকামিতার কথা বলে বাতিল করার জন্য দাবি তোলা হয়েছে এবং রাষ্ট্র তাদের কথায় নড়ে চড়ে বসেছে। সেখানে সমকামিতার দন্ত সও নেই। যে সমকামিতার চর্চা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে হয় সেটি রাষ্ট্রের চোখে পড়ে না। কেউ তো কখনো দাবি তোলে না যে যেভাবে এই মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে ধর্ষণ করা হয়, যেভাবে সমকামিতাকে একটি প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, সেটিকে তো রাষ্ট্র কখনো কোনো তদন্ত অনুষ্ঠানের জন্য কোনো ভূমিকা রাখে না, কিংবা কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো ধর্মীয় গোষ্ঠী বা কোনো গোষ্ঠী সেই বিষয়টি নিয়ে পর্যালোচনা করা দরকার সেটিও তো ভাবেন না। তাহলে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও তো একটি শিক্ষা খাত। সেই শিক্ষা খাতটি সমকামিতা চলবে, কিন্তু যখন মানুষের অধিকার বঞ্চনার কথা বলা হবে তখন আমরা দেখব সেখানে কথা উঠবে যেখানে সমকামিতার কথা বলা হয়েছে। শরীফার গল্পে আসলে কি বলা হয়েছে? শরীফার গল্পে বলা হয়েছে একজন শরীফ কিভাবে তার লেখাপড়াটি শেষ করতে পারেনি, পরিবারে তার অবস্থানটি দিনের পর দিন নানান রকম বঞ্চনার মধ্য দিয়ে গিয়েছে, সমাজে তার বঞ্চনা শেষ ছিল না। তারই মতন একজন বন্ধুর সাথে সে হিজড়াদের যে গুরুমাতা তার আশ্রয়ে চলে যায় এবং সেখানে যেভাবে তারা জীবনযাপন করে সেই জীবনযাপন করে। এর বাইরে তো অন্য কোনো কিছু বলা নাই। তাহলে সেখানে সমকামিতা কোথা থেকে আসলো? মস্তিষ্কে যদি সমকামিতা ঢুকে থাকে তাহলে সেটি মাদ্রাসা ব্যবস্থা দিয়ে ঢোকানো হচ্ছে, বলতে দ্বিধা নেই। রাষ্ট্র কি সেই মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না, কারণ রাষ্ট্রের মধ্যেও সংখ্যাগরিষ্ঠের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটি ভাবের চাইতে মূর্তি অনেক বড় হয়ে গেছে। সেই মূর্তিটাকে নিয়ে, সেই ভাবটাকে বড় করে নিয়ে রাষ্ট্র নিজেকে বা রাষ্ট্রের ক্ষমতাসীন দল রাজনীতি নিজেদের আখের গোছানোর জন্য সকলকে ব্যস্ত রাখার একটি প্রক্রিয়া করে নিয়েছে। আমরা মনে করি যেটি বাংলাদেশের একটি জনগোষ্ঠীর প্রতি বৈষম্য ছাড়া আর কিছুই নয়। অনেক পরিবারে হিজড়ারা রয়েছে, অনেক পরিবারে রূপান্তরগামী মানুষ রয়েছে, রূপান্তরিত মানুষ রয়েছে। এখানে শরীফ একজন শারীরিকভাবে পুরুষ হলেও মানসিকভাবে সে নারী। সে যার আশ্রয়ে চলে গেছে বা যার সাথে সে বন্ধুত্ব করেছে সে নারী হলেও, শারীরিকভাবে নারী হলেও মানসিকভাবে সে পুরুষ। তাহলে সেখানে সমকামিতা কোথায়? একজন নারীও আছে, একজন পুরুষও আছে। সমকামিতার কোন ব্যাখ্যাটি আপনারা দিতে চান? আমরা মনে করি যে রাষ্ট্রের উচিত এই ধরনের দাবির মুখে নতি স্বীকার না করা। যদি নতি স্বীকার করেন
তাহলে বাংলাদেশকে রাজনীতির নিয়ন্ত্রণে রাখতে পারবেন না, ধর্মের নিয়ন্ত্রণে পাঠিয়ে দিতে হবে। এবং যে ধর্মে জঙ্গিবাদের উস্কানি দিয়ে মদত দিয়ে যারা রাষ্ট্রটাকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় তাদের দখলে তাদেরকে দিয়ে দিতে হবে। আমরা এই জন্য আজকে এই প্রতিবাদ করছি, আজকে আমরা এই প্রতিবাদে দাঁড়িয়েছি। আজকে কেন হিজড়াদের প্রতি এত রাক্ষস? আপনাদের নিশ্চয়ই মনে আছে 2015 সালে ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট 15 সালের মার্চ মাসে ওয়াশিকুর রহমান বাবুকে যখন 4 জন দুর্বৃত্ত কুপিয়ে যাচ্ছিল, তাদের মধ্য থেকে এই হিজড়া মানুষগুলোই তাদেরকে দৌড়ে 2 জনকে গ্রেফতার করে পুলিশের হাতে দিয়েছিল। কই প্রশাসন তো তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করতে পারে না। তার মানে আজকে যারা দাবি তুলছেন যে হিজড়া মানে সমকামিতা, হিজড়াদের কথা সেখানে থাকতে পারবে না, তার মানেটা কি? যে আপনারা জঙ্গিবাদ করবেন আর আমরা যারা নিজেদেরকে মানুষ বলি তারা যখন নিজেদের মাথা বালুর মধ্যে ঢুকিয়ে ফেলবো, মাথাটাকে গুজে দিব, তখন যারা প্রতিবাদ করবে তাদেরকে প্রতিহত করার জন্য এই ধরনের প্রেক্ষাপট বন্ধ করে দিতে হবে, এই ধরনের বিষয়বস্তু পাঠ্যপুস্তক থেকে বের করে দিতে হবে। কারা দাবিটি তুলেছে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক। তিনি কে? তাকে তো কয়েকদিন আগেও হেফাজতের সমাবেশে দেখা গেছে। রাষ্ট্রের একটি পাঠ্যপুস্তক যখন তিনি প্রকাশ্যে 39 এবং 40 পৃষ্ঠা নিজে ছিঁড়েছেন এবং অন্যদেরকে ছেড়ার জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন, রাষ্ট্র তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। কেন নেন না? আমরা সবকিছুই বুঝতে পারি। আমরা এখানে দাঁড়িয়ে শুধু এইটুকুই বলতে চাই, হিজড়া রূপান্তরকামী বা রূপান্তরিত মানুষ যারাই আছেন তারা এই সমাজেরই অংশ, এই মানুষ এগুলো কোনো না কোনো পরিবারেরই অংশ। তাদেরও একজন মা আছে, তাদেরও একজন বাবা আছে। তারা যাতে অন্যান্য সাধারণ মানুষের মতো সমাজে অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, জীবনযাপন করতে পারে, তার নিশ্চয়তা বিধান করার জন্য রাষ্ট্রের পাশাপাশি আমাদের প্রত্যেকেরই সংবেদনশীল হয়ে ওঠা উচিত। এবং সেই সংবেদনশীলতা তৈরির জন্য যে প্রথম ধাপ সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। আজকে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এবং আমাদের উচ্চ মাধ্যমিক থেকে উচ্চতর শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের সম্পর্কে কথা বলে সংবেদনশীলতা তৈরি করার আহ্বান জানিয়ে এবং তথাকথিত এই কমিটির পর্যালোচনা প্রতিবেদন প্রত্যাখ্যান করে, এমনকি রাষ্ট্র সেটি যাতে প্রত্যাখ্যান করে সেই দাবি জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমাকে শোনার জন্য সকলকে ধন্যবাদ। জয় বাংলা।